প্রশ্নটা হচ্ছে, যখন শেখ হাসিনা চলে গেলেন, আপনি তো জানেন না রাষ্ট্রপতি, আপনি বলেছেন আপনার কাছে পদত্যাগপত্র নাই, আপনি কোন সংবিধান বলে তত্ত্বাবধায়ক এই ইউনূসকে শপথ করাইলেন? আমাদের মহামান্য রাষ্ট্রপতি, ওনার উচিত ছিল অবৈধ সরকার গঠন করার পরে ওনাকে নাকি বন্দুকের নল দেখিয়ে ওনাকে স্বীকারোক্তি নেওয়া হয়েছে, উনি আবার আরেকটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন শেখ হাসিনার কোনো পদত্যাগের চিঠি আমি পাইনি, সেটা নিয়েও সরগোল হয়েছে। ওনার অফিসে সামনে যেভাবে ওনাকে অপমান লাঞ্ছিত করা হয়েছে, ওনার তো উচিত ছিল সেই সময় ওনার সেখান থেকে বের হয়ে যাওয়া পদত্যাগ করে, এবং বের হয়ে গেলে আন্তর্জাতিক মহলে একটা প্রশ্ন উঠতো যে অবৈধ সরকারের এখানে কোন রাষ্ট্রপতি, বৈধ রাষ্ট্রপতি থাকতে চায় না, বের হয়ে গেছে, তাহলে এই সরকার ব্যবস্থা তো টিকতো না। তাহলে উনি এখনো কেন টিকে আছেন? এখন কেন বলতেছেন যে আমার লজ্জা হচ্ছে, আমি চলে যাব? এখন তো এই কথা মানায় না। তো এই বিস্তারিত বিষয় আপনি একটু বলবেন ব্যাখ্যা করে। জি ধন্যবাদ। দর্শক শ্রোতা, কালকে আমরা বিরতিতে আজকে আবার হাজির হয়েছি। যারা গালি দিচ্ছেন দেন, তালিও দেন, তবে দেখুন, না দেখলে তো গালি দিতে পারবেন না। তালি দিতে হইলে দেখতে হবে, শুনতে হবে। তবে আমি আপনাদের এইটুকু বলতে পারি, অযৌক্তিক আমি কোনো কিছু বলি না, বলবো না, অযৌক্তিক বলবো না। প্রথমে যে আজকে আমরা কিছু বিষয়ে আলোচনা যাওয়ার আগে আমি একটা বিষয় আর কিছু দেখতে চাই, যে এইমাত্র আমি যে নিউজটা দেখলাম, যারা গতকালকে সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে আটক করেছিলেন কর্মচারীরা, তারা ভাতা বৃদ্ধির দাবিতে, ভাতার দাবিতে, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেব, আমরা জানি উনি বিএনপির আমলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, একজন বিএনপি পন্থী লোক। গত সরকার সময় তিনি অবৈরত অর্থনীতি দিয়ে সরকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। আমি সমালোচনা বলবো না, সমালোচনা হচ্ছে সম আলোচনা, তিনি একতরফা আলোচনা করতেন। মনে হতো উনি যদি ক্ষমতায় আসেন হায়াল্লাহ খালেদের মতো। হায়াল্লাহ খালেদকে আপনারা চিনছেন তো? হায়াল্লাহ খালেদ হচ্ছে আমাদের এই যে আসিফ নজরুল স্যার, যিনি উনি যে 26 লক্ষ ভারতীয় কর্মচারীর তথ্য দিয়েছিলেন, সেটা কোথাও একজনকে তিনি খুঁজে পাননি। একইভাবে আরো অনেকেই আছেন উপদেষ্টা, যারা সেই সময়, যেমন আদিলুর রহমান, সেই শাপলা সত্তরে নাকি হাজার হাজার মানুষ মৃত্যু হয়েছিল, ভুয়া তথ্য চলছে, আদিলুর রহমান আজকে উপদেষ্টা হয়েছে, অনেকেই হয়েছে, এবং ইউনূসের মতোই যারা, তারা হচ্ছে। সেই অর্থ উপদেষ্টাকে আমরা সবাই সজ্জন জানি, ভদ্রলোক বলে জানি। উনি যে মিথ্যাচার করেন, সেটা এই উপদেষ্টা না হলে আমরা বুঝতাম না। উনি উপদেষ্টা বুঝতে পেরেছেন দেশের অর্থনীতিটা শেখ হাসিনা কিভাবে রেখেছিলেন, এখন টের পাচ্ছেন উনি কালকে বন্দিত্ব থেকে মুক্ত হওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, আজ প্রজ্ঞাপন দিবেন, প্রজ্ঞাপনটা দেননি। বরং আজকে সংযুক্ত কর্মচারী পরিষদের সভাপতি বদিউল আলম সহ আরো 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে সচিবালয় থেকে। আমরা জানি সচিবালয় হচ্ছে একটা প্রাণ কেন্দ্র, দেশের প্রাণ হৃদপিণ্ড। যেভাবে তাদেরকে গ্রেপ্তার করা হলো, প্রজ্ঞাপনের কথা বলে উনি আসলেন, আজকে উনি ফিরলেন না প্রজ্ঞাপনের, বরং তাদেরকে গ্রেপ্তার করা হলো। এত করে আপনারা যদি মনে করেন, দেশের মানুষ যদি মনে করে যে সচিবালয় শান্ত হয়ে যাবে, ঠিক না। 96-এ কিন্তু সচিবালয়তে সবাই যখন নেমে এসেছিল, তখনই খালেদা জিয়ার সেই অবৈধ প্রধানমন্ত্রিত্ব চলে গিয়েছিল। একইভাবে এরশাদের সময় যখন সচিবালয়তে সবাই নেমে এসেছিল, এরশাদের পতন ঘটেছিল। এইভাবেই হয়, এটা করা হচ্ছে ইচ্ছে করে। মানে এরা তো নির্বাচনের সাথে সংযুক্ত, শুধু সচিবালয় না তো, এদের সাথে সারা দেশের প্রশাসনটা নির্ভর করে। এই যে তফসিলদার সব, কিন্তু নির্বাচনটা পরিচালনা করবে কি? এরা লাগবে, কিন্তু এদেরকে যদি আনরেস্ট করা হয়, তাহলে একটা অজুহাত থাকবে, দেশের অবস্থা ভালো না, এই অবস্থা আমরা নির্বাচনটা করতে চাচ্ছি না এই মুহূর্তে। বিভিন্ন ক্যারিকেচার হবে। নির্বাচন নিয়ে আমার কোনো আগ্রহ নেই, কোনো ইন্টারেস্ট নেই, কারণ আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নিচ্ছে না। দেশের 50% লোক নির্বাচনে অংশ নিবে না। বিএনপি যেহেতু নির্বাচনে জিতার গ্যারান্টি চায়, এত কিছুর পরে যখন গ্যারান্টি পাচ্ছিল, তখন ইউনূসকে বললো, উপরে বলতেছে, না এইসব কইলেন না। ওই যে একসাথে খাইতে বসছেন তো, 5 যখন খালি হয়, তখন আমার যখন ভাতের প্রয়োজন, আমি বলবো না আমাকে না, উনাকে দেন, আমাকে দেন, কারণ আমাকে দেন।
তো উনারাও বাহিরে বাহিরে বললেন না, আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না। আবার ওই আবাদুল্লাহকে, আস্তাদ আব্দুল্লাহকে, আবুলকে, ওদেরকে আঙুল দিয়ে পুতুল তো যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ দিল, তোমরা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য দাবি তুলো। দাবি তোলার সাথে এখন চ্যাম্পিয়ন কে হবে? ওই যে মাস্টার মাইন্ড লাগছিল না, কে চ্যাম্পিয়ন? তারেক না মাহফুজ না জামাত? এটা মাইর হয়েছিল, কিন্তু মাস্টার মাইন্ড কে? এইটার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য মনে করো যদি আমরা চ্যাম্পিয়ন না হই আমরা তো ভোট পাবো না। ওরা বললো কি, আমরা চিঠি দিয়েছিলাম, ওরা আবার লিখিত চিঠি দিছে। এই যে বুক চিঠি ওরা দাবি করলো, তো আমরা লিখিত চিঠি দিয়েছিলাম 6 মাস আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ মানে হচ্ছে ক্ষমতায় যাওয়ার সার্টিফিকেট পেয়ে গেলাম। আমি মনে করি যে তফসিল অনুযায়ী নির্বাচনটা হওয়া উচিত। আমি মনে করি যে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের যদি আওয়ামী লীগকে সুযোগও দেয়, সেই আওয়ামী লীগ নির্বাচনে যাওয়া ঠিক না, ঠিক না। কারণ এই নির্বাচন নিরপেক্ষ হবে না, ইঞ্জিনিয়ারিং হবে, বাড়াবাড়ি হবে, খুনাখুনি হবে। নির্বাচন হয়ে গেলে হবেটা কি? যে লড়াইটা বিএনপি জামাতের যে লড়াইটা, যত নির্বাচন দেরি হবে তাদের লড়াইটাও দেরি হবে। লড়াইটা হওয়া দরকার। এক লাভ, লাভটা কি? এদের লড়াইটা প্রকাশ্যে চলে আসবে। ইউনূস বলেছে না যে হবে নির্বাচন হবে সবচেয়ে সেরা নির্বাচন, অবশ্যই হবে, সবচেয়ে বেশি মানুষ মারা যাবে, এবং একটি জনপ্রিয় দেশের 50 ভাগের উপরে লোক, 50 ভাগের লোক যারা আওয়ামী লীগকে সমর্থন করে, তাদেরকে বাদ দিয়ে নির্বাচন হবে আইন করে। এটাই ইতিহাস। আচ্ছা, যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে তাকে বাদ দিয়ে নির্বাচন হবে। আন্তর্জাতিকভাবে লোকজন দেখবে, জোর করে নিয়ে আসবে। আমি জানি, আমি বহু আগে এটা সতর্ক করেছি, সেনাবাহিনী বিভিন্ন জনকে দিয়ে বাড়ি থেকে লোকজন নিয়ে আসবে নির্বাচনে ভোট দেওয়ার জন্য। তারা কারে এসে ভোট দিবে সেটা পরে বিষয়, সেইটা দেখবে না বিশ্ববাসী, দেখবে না বিশ্ববাসী। তাইলে যে কারণে আগে কথা বলতে, যে কারণে শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা অভিযোগ আনলেন, সেই অভিযোগতা এর চেয়ে বড় অভিযোগতা আপনারা অভিযুক্ত হবেন। তা আন্তর্জাতিক নির্বাচনে গ্রহণযোগ্য হবে না, জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। প্রশ্নটা হচ্ছে, যখন শেখ হাসিনা চলে গেলেন, আপনি তো জানেন না রাষ্ট্রপতি, আপনি বলেছেন আপনার কাছে পদত্যাগপত্র নাই, আপনি কোন সংবিধান বলে তত্ত্বাবধায়ক এই ইউনূসকে শপথ করাইলেন? আপনি এইটাও জানতেন যে হাইকোর্ট থেকে যে রেফারেন্স, সেটা রেফারেন্স না, ওই বন্দি সবাই জেল, সেনা সদরে বন্দি বিচারপতিগণ, আদালত বসে নাই। আপনি যে বলতেছেন নির্বাচনের পরে আমি চলে যাব, ওনার তো ওই সময় ডাকবে না। আমি আসতেছি, যে আমি আসতেছি ম্যাডাম, আমাকে আসতে দেওয়া হয়েছে। একটা কেন বলি, উনি কোন ক্ষমতা, ওনাকে আবার রেফারেন্সে বলা হলো যদি রাষ্ট্রপতি চান, উনি না চাইলে সেইটা হইতো না। উনি কেন সাহস দেখাইলেন? মেরে ফেলবে নাকি উনার সুযোগ সুবিধা চলে যাবে? দেখলাম ওনার পিছনে একজন নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমানবাহিনীর প্রধান দাঁড়িয়ে আছেন, উনি স্বাক্ষর করতেছেন, শপথ দিতে গেল। এইটা এরপরে বহুবার ওনাকে অপমান করা হয়েছে। উনি রিজাইন করলে হইতোটা কি? উনাকে জেলে নিত, আমি থাকবো না, তাতে কি হইলো? আমি বহু আগে বলেছিলাম, যখন বঙ্গভবন ঘেরাও করা যেভাবে তা ওনারা স্লোগান দিল, সেই সময় বলেছিলাম চুপপুর এখন রিজাইন করা উচিত। তার পিছনে যুক্তি ছিল আমার। কারণ এখন যতগুলো অধ্যাদেশ হচ্ছে, ইউনূস চাইলেই এটা অধ্যাদেশ জারি করতে পারে না, রাষ্ট্রপতিকে করতে হয়। আজকে যদি শেখ হাসিনার ফাঁসির হুকুমটাও এই রাষ্ট্রপতিকে স্বাক্ষর করতে হবে, এবং তাকে বঙ্গবন্ধুকে জাতির পিতা সে বলতে পারতেছে না। এত বড় হয়েছে, তাকে করতে হবে, কারণ সে একবার যে একবার নত হয়, বারবার নত হতে হয়, অপমানিত। তার বঙ্গবন্ধুকে, রাষ্ট্রপতিকে যদি প্রশ্ন করা হয় যে আপনি অবৈধ একটা সরকারকে শপথ গ্রহণ করালেন, বীরের মতো বলতে পারলেন না যে আমি অবৈধ সরকারের সাথে থাকবো না, আমি আমার জায়গা থেকে চলে যাবো, সেটাই বলতে। সে যদি মরে যাইতো, তাহলে উনি কি চেয়েছেন? আমার তো মনে হচ্ছে তাহলে উনি এই ষড়যন্ত্রের সাথে একটা অংশ, ওনাকে অংশ বড় কথা না, বড় কথা হচ্ছে একটা কাপুরুষ।
কাপড় দিয়ে নেতৃত্ব হয় না। উনি যদি আবার একটা যুক্তি দেখায় যে আমি থেকেছি দেশটাকে শেষ রক্ষা করতে চেষ্টা করেছি, রক্ষা করতে পারে নাই, এই যে স্বাক্ষর করতেছে সবগুলাতে, এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ ওইগুলো সে স্বাক্ষর করতেছে সবগুলো তাকে দিয়ে করানো হচ্ছে। সাংবিধানিক সংবিধানের এখন যা হচ্ছে, যেমন নির্বাচন কমিশনে দেখা করলো, এটা সাংবিধানিক, কিন্তু যখনই প্রয়োজন হয় তাকে দিয়ে করায়। সে হচ্ছে নির্বাচিত প্রধানমন্ত্রী নির্দেশে চলবে। এই যে সংসদ করলো, এটা তো বেআইনি, বাতিল করতে পারে না। ভবিষ্যতে যদি ইউনূসের এই অবৈধ কর্মকাণ্ডের জন্য তাকে আইনের আওতায় আনা হয়, তাহলে তো রাষ্ট্রপতিও ফেঁসে যাবেন, রাষ্ট্রদ্রোহী মামলায় পড়বে এরা। কারণ সংবিধানে পরিষ্কার, যদি এই সংবিধান থাকে, যদি সংবিধান সংশোধন না করতে পারে বিএনপি, যদি সনদ ফাঁস করে গিয়ে গণভোট দিবে, গণভোটে কি হবে রেজাল্ট? হায় জয়যুক্ত হলো, জয়যুক্ত হলো, গণভোট তো সেই। কিন্তু তারপরও এটা করলো সংসদে কয়দিন। কিন্তু এই যে সংবিধান লঙ্ঘনের দায়ে শাহাবুদ্দিন শুধু না, চুপ্পু শুধু, ইউনূস শুধু না, সবগুলার ফাঁসি হবে, রাষ্ট্রদ্রোহী মামলা। শেখ হাসিনার বিরুদ্ধে এই যে জরিপ নিয়ে আমি একটা কথা প্রসঙ্গ বলে নেই, কেউ দেখছি বলতেছেন যে আওয়ামী লীগ নিয়ে জরিপ করা শহীদের প্রতি অবমাননা। আমি তাদেরকে, যারা কোথাও, তাদেরকে জিজ্ঞাসা করতাম, তুমি কি পাখি জন্মা, পাখি বীর্য? তোমার মাকে পাখিরা করেছে নাকি যে তুমি যে কথাটা বলতেছো? যারা এই কথাগুলো বলতেছো যে শহীদের, মুক্তিযুদ্ধের সময় শহীদ হয় নাই, জামাত এদেরকে হত্যা করে নাই, জামাত নিয়ে জরিপ হলে শহীদের অবমাননা হয় না, আর আওয়ামী লীগকে নিয়ে জরিপ করলে জুলাই শহীদদের অপমান হয়ে যায়। জুলাইতে শহীদ তো শুধু আমার ছেলে হয়েছে। ইলিয়াস একটি ভিডিওতে জুতা তুলে 16 ডিসেম্বরকে অপমান করেছে। তারে কি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? আসুক না সে, এই দেশের মুক্তিযুদ্ধের কথা বলবে। ফুয়াদের দশা হয় নাই, ব্যারিস্টার শাহরিয়ারে যাইতে পারবে? এই বিহারি বাচ্চা তো বিহারির বাচ্চা, তার চেহারাই বলা যায়। সে যাই কোথাও যায়, যে সে চ্যালেঞ্জ করতেছি আমরা, আয় যে সে। ফুয়াদের টাকলার চেহারা হয় নাই, কি করছিল টাকলারে? টাকলার উপরে কি মানুষ এমনি খেপছে? সে যেভাবে কথা বলে মনে হয় না সে দেশটা চালাচ্ছে, টাকলা। সুতরাং ওই ইলিয়াস আর ফিনাক্কি এদের কথা আর কাজ হবে না। এই যে আওয়ামী লীগকে বাইরের নির্বাচনে বাইরে রাখা গ্যারান্টি যে নির্বাচনে জিতে আমরা ক্ষমতায় যাবো, সে কনফার্ম করে ওরা নির্বাচনে যাচ্ছেন। ভাই, আপনারা যারা শুনতেছেন, যারা বিভিন্ন ভাবে কথা বলতেছেন, গালি দিতেছেন, তাদেরকে একটু বিবেকটা একটু শুনেন। বিবেক খাটাইতে হয়। আপনি যে অপরাধটা করলেন আর আমি যে অপরাধটা করলাম, আপনি একই অপরাধ করতে, আমার চেয়ে আর বেশি করতেছেন। আপনি তো আইন করে আমাকে নিষিদ্ধ করতেছেন যে নির্বাচনে যেতে দেবেন না। উদ্দেশ্য একটুই, আপনি ক্ষমতা পাকাপোক্ত করতে চান। জনগণ কি ভাবলো তাদের আপনার কাছে বিষয় না, এইটাকে বলে স্বৈরাচার। যারা জনগণের কথাকে গুরুত্ব দেয় না, এইটাকে বলে স্বৈরাচার। এই যে করলেন, এই যে আজকে সচিবালয় বললেন আপনি ভাতা দিয়ে দিবেন, দিবেন, প্রজ্ঞাপন দিবেন বলে বের হয়ে আসলেন, আইসা প্রজ্ঞাপন না দিয়ে তাদের গ্রেপ্তার করাইলেন। আগুন কিন্তু নিববে না। আওয়ামী লীগও স্থানান্তরিত হয়েছে, শেখ হাসিনা স্থানান্তরিত, সেটা আমরা জানি, এবং সসম্মানে ওনাকে, হযরত মুহাম্মদকে সসম্মানেও কিন্তু পাঠায়নি, আপনারা কিন্তু সসম্মানে ওনাকে দিয়ে এসেছেন। সেটা ওই দিন আলোচনা করছি। শেখ হাসিনা বন্দী নন, শেখ হাসিনা ভারতের অতিথি। আচ্ছা, জরিপটা নিয়ে পরে আসতেছি। আপনার গত 15 মাসে খেয়াল করবেন, প্রথমে ওরা মামলা দেওয়া শুরু করলো, গণহারে মামলা। যখন যাকে পায় তাকে মামলা দেয়। আপনি আছেন সুনামগঞ্জে, আপনার দেশ চট্টগ্রামে আপনি হত্যা মামলা দেওয়ার কারণটা হলো, মনে করলো ওরা মামলা দিলে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে এদেরকে ভরকানো যাবে, ভয় পাওয়ানো যাবে। জামাত যেটা করে, আমার এলাকায় আমি দেখি, জামাতের শিশির মনি যে কাজগুলো করতেছে, সে ও যাদের নামে মামলা হয়েছে আওয়ামী লীগের, তাদের পক্ষে সে দাঁড়ায় শিশির মনির। কারণ তাকে জিততে আওয়ামী লীগের ভোট নিতে চায়, সিম্পেথি গ্রহ করতেছে। আমার এলাকার কথা বলতেছি আমি। এটা এই জামাত করলো কি বিভিন্ন জায়গায় এই কাজগুলো শুরু করলো, আমাদেরকে যদি ভোট দাও তাইলে কিন্তু মামলা উঠাবো। আওয়ামী লীগ নেতারাও বললো না, রাজাকারকে তো ভোট দিব না, যতই তুমি আমাদেরকে আমাদের মামলা দাও, যতই আমরা কিন্তু রাজাকার পুষবো না। হ্যাঁ, এখন এরপরে সরকার থেকেও বিভিন্ন ভাবে বলা হচ্ছে, বিভিন্ন মামলা, শেখ হাসিনা ফাঁসি দিয়ে দিলাম, এইসব করে করে যখন দেখলো আরে
আওয়ামী লীগ দমানো যাচ্ছে না, বরং 111 বা 75-এর চেয়েও আরো শক্তিশালী এখন আওয়ামী লীগ। মারতেছে, জেল দিচ্ছে, গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, মব হচ্ছে আদালতে, মহিলাদের উপর আক্রমণ হচ্ছে, ছেলে প্রিজন বেনে মা বাহির থেকে স্লোগান। এটা আমি জীবনও দেখি নাই। আমি 75 দেখেছি ভাই, আমি 75 দেখেছি। আমি এরপরে আমি ছাত্র, আমি 75-এর পরের ছাত্রলীগ না, আমি আরো আগের ছাত্রলীগের ছোটবেলা থেকে। 75-এর পরে আমি ছাত্রলীগ সংগঠিত করেছি। এইভাবে আমি দেখি নাই ছেলে প্রিজন বেনে ফিরবে কি ফিরবে না, কারণ যে কোনো সময় তাকে জেলের মধ্যে মেরে ফেলতে পারে, যে কোনো সময় তাকে মব হইতে পারে, যে হত্যা মামলার জড়িয়ে ফাঁসি দিয়ে দিতে পারে। তারপরে বাহির থেকে বলতেছে জয় বাংলা, বিজয়ের বিশ্বাস। এইটা আমি কোনোদিন দেখি নাই। এইটা যখন ওরা দেখেছে, দেখিয়া ওরা মনে করলো কোন অবস্থায় তো আওয়ামী লীগ কাবু করা যাচ্ছে না ভাই, ডান দিকে বাম দিকে চাপ দিতেছি, আওয়ামী লীগ তো দমে না। যে দেখাইলো লকডাউন দেখাইলো 13 তারিখে, আরে বাপরে বাপ। এর মাঝে আবার গোপালগঞ্জে অভিযান করতে গিয়ে যা করলো, যা হইলো তাদের অবস্থা, আর্মি আটকাইতে পারতেছে না গোপালগঞ্জের মানুষকে। ওরা যদি সেই দিন আশ্রয় না দিত, চুরের মতো একটাও ফিরে আসতো না। একটা কিন্তু বাইরে যায় না এখন, টাকলা হুয়া দিয়ে দিল না। আবার এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া আবার এমপি মন্ত্রী হইতে যায়। এইটা নিয়ে আমি আসতেছি যে এ আজকে কোন সিদ্ধান্ত নিতে পারতেছে না কেন, আমি সেটা আসতেছি, এখনো আসবো। আজকে এই যে আবার দেখলাম মাহফুজ আলম আর সজীব ভুইয়ার বিরুদ্ধে এনসিপির কারাগার ইয়ার সামনে মিছিল হয়েছে। কেন? ওদের দুর্নীতির বিচার করতে হবে, হিসাব যাচাই করতে হবে। আবার একটা নাকি তৃণমূল এনসিপি হচ্ছে, আজকে দেখলাম নিউজ। মূলই নাই। আমরা আগেই জানতাম যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছে আমি তো এনসিপিতে নাও যেতে পারি, তখনই আমরা ধারণা করেছি তারা মাহফুজ আলম তারা আবার আলাদা দল করবে। আরেকটা কি যেন একটা মেয়ে আছে ফাতেমা নাকি, না যারা প্রতিবাদ করছে এরা কিন্তু ওদের শাস্তি দাবি করতেছে। তৃণমূল বিএনপি ক্ষমতার দ্বন্দ্ব, তারা বলতে এদের ই হবে। আমি কালকে এটা নিয়ে একটা ব্যাখ্যা দিয়েছি, তাদের পদত্যাগ করা হয়েছে কিন্তু গৃহীত হয় নাই তফসিল নেওয়া পর্যন্ত। ব্যাখ্যাটা আমি এইভাবে দিয়েছি, স্বামী স্ত্রীকে ভালোবাসে কিন্তু আবার প্রয়োজনে ছেড়ে দিতে হচ্ছে, চলে যাবে, কোন প্রয়োজন নাই। কারণ স্ত্রী আবার এই স্বামীর চেয়ে অন্য গোল করতে চায়। যেমন আমাদের প্রধান উপদেষ্টা কালকে বলছেন না, আমার বুকটা ফেটে যাচ্ছে, তোমরা চলে যাচ্ছ। আজকে উনি খাওয়াবেন, এই প্রথম শুনলাম কোন মন্ত্রী পদত্যাগ করলে তার সম্মানে মধ্যাহ্ন ভোজ দেয় প্রধানমন্ত্রী, এই প্রথম। কত যেতে আচ্ছা বলছে যে তোমরা যে যা করছো এই দেশের জন্য, দেশের জাতি তোমাদেরকে মনে রাখবে, এই দেশের মানুষকে বাস দেওয়া ছাড়া কি এমন সংস্কার করে মনে তো রাখবে। এই জন্য একটা ইতিহাস করতেছ, এইটা ইতিহাস না, মধ্যাহ্ন বুঝ দিবে। এবং যেদিন পদত্যাগ করতে সেই দিনই তাদের বিরুদ্ধে মিছিল হইতেছে তৃণমূল থেকে, ইয়ে থেকে, এনসিপি থেকে। যে আমি তো কালকে ইউনুসেফ তাদেরকে তালাক বলছে এই দুইজন পদত্যাগ করার পরে যেন কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। না এই যে কালকে উনি তালাক দিলেন, অথবা ওরা তালাক নিল, কিন্তু উনি 2টা দিয়ে বৈশা রইল, ওরা 3টা দিল না, অর্থাৎ তফসিল লাগবে। এর মধ্যে আবার সুযোগটা হইল তাদেরকে বাইচা নিতে হবে কোন স্বামীর ঘর করবে, বিএনপির করবে, জামাতের করবে, না নুরা পাগলার করবে। ওইখানে আবার দেখলাম নুরা পাগলার এখানে নাকি মারা টানাটানি লাগিয়ে গেছে, সেক্রেটারি কে হবে, রাশেদ থাকবে না সজীব ভুইয়া হবে। এখনো পর্যন্ত নির্ধারিত হয় না ওরা কোন জায়গায় নির্বাচন করবে, অর্থাৎ কার ঘর করবে। কিন্তু প্রথম স্বামীর তো আর উপায় নাই, কারণ তিনি যে শর্ত দিয়েছিলেন যে ওই শর্ত না মানলে তোমাকে আমি 3 তালাক দিয়ে দেবো, ওনাকে 3 তালাক দিতেই হবে। অর্থাৎ তফসিল উনি দিয়ে দিয়েছেন, দিতেই হবে। এখন দাবি উঠতেছে ওনাদের যে এরা পদত্যাগ করলেই হবে না। হ্যাঁ, এইটা এইবার পড়ছে ফাটা বাঁশের চিপায়। এইটা ষড়যন্ত্র করে নির্বাচনে জিতা যায় না। ষড়যন্ত্র করে, সব ষড়যন্ত্র এক সময় বন্ডল হয়ে যায়। ষড়যন্ত্র করে 5ই আগস্ট ঘটাইছিল উপদেষ্টা হওয়ার জন্য, চুরি চামারি করার জন্য। 36 জুলাই বুঝাই দিছে, 36 জুলাই কারা কয়, বীজ উৎপাদন করতে গেছিল না, উদ্বোধন 36
বিজু তো গেছিল দিছে না বাস দিয়ে 26 জুলাই কাকে বলে দেখায় ভাই। সুতরাং এইটা এবার বুঝাইয়া দিছে। সুতরাং আমি মনে করি এইটা এই নির্বাচন নিয়ে আওয়ামী লীগ, আমি আগেও বলেছি একটা বিষয় যে তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট নিয়ে যে হাইকোর্টে যে রায় দিয়েছে সেইটা রায় কিন্তু আছে চতুর্থ নির্বাচন, 10 নির্বাচন, এই নির্বাচনের পরের নির্বাচন তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের মধ্যে করতে হবে। যদি সেই নির্বাচন হয় তাইলে চাইলে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করতে পারবে না। শুধু এই নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়ও আমার মনে হয় না 1 বছর ঠিক নেই, বিভিন্ন কারণ আছে। প্রথমত আন্তর্জাতিক চাপ তো থাকবেই, দ্বিতীয়ত বিএনপি জামাতের মধ্যে একজন, সবাই তো সরকারি দল হবে না, একজন হবে। এবং তারেক রহমানের তার মাকে বলে, তার মার চিকিৎসা বলে, মায়ের জন্য দোয়া সব চাইরা কিন্তু সে প্রধানমন্ত্রীর মতো বক্তৃতা দিছে, মেগা প্রকল্প নিব না এই প্রত্যেকদিন। কিন্তু আবার মধ্যখানে একটু চুপ ছিল, ওই যে তাকে নিয়ে মানুষ কথা বলতেছিল না, কেন আসতে চায় না, তারেক কোন জায়গায় আটকা পড়ছে, জুবাইদে আটকা পড়লো না অন্য জায়গায় আটকা পড়লো বুঝতে পারতেছিলাম না। তারেক আটকা পড়ছে, এখন সে নিশ্চিত হয়েছে সে মারা যাবে তার মা, যার কারণে সে তো প্রধানমন্ত্রী নিশ্চিত, সে তার মা জীবিত হইতে পারতো না, সে শুরু করছে। সুতরাং এখন যদি বিএনপি ক্ষমতা যায়, চুম্মা কি বৈশা থাকবে? চুম্মা দিবে না। আরেকটা জিনিস আপনাকে দর্শকদেরকে বলি, তারেকের একটা মিটিং এ দেখলাম সে অনলাইনের মাধ্যমে একজন সাবেক সেনা প্রধান, সেনা অফিসার, ওই যে আমি একটা ভিডিওতে বলছিলাম এবং আপনারা সবাই কি রুমি নামক ভদ্রলোক, হ্যাঁ, আপনারা যখন সবাই বলেন না যে খালেদা জিয়া ক্ষমতায় থাকতে হাওয়া ভবনে বিভিন্ন সেনা অফিসারদেরকে নিয়ে যে সে অনেক ধরনের অশালীন আচরণ করেছে, তো সে কিন্তু নিজেই এটা আবার প্রমাণ রেখে গেল। সেদিন অনলাইনে একজনকে বলতেছে আপনার কাছে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাই, আমি বেয়াদবি করছিলাম, তার নিজের মুখেই সেটা প্রমাণ করে দিল সেনা অফিসার। আর সেই সেনা অফিসারও কত বেহায়া, বিএনপির মিটিং এ যায় বসে রয়েছে। ক্ষমতা আমাদের সেনাবাহিনী তো সেনাবাহিনী নাই, এটাও পাকিস্তান আদলের সেনাবাহিনী, এটা বললাম আমি সেনাবাহিনীর কথা। কারণ বঙ্গবন্ধু পুরো রাজনীতিটাই ছিল সামরিক বাহিনীর বিরুদ্ধে, পাকিস্তান আমলে এবং মোল্লাতন্ত্রের বিরুদ্ধে। আমি বঙ্গবন্ধুকে ফলো করি। এরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে না। পুলিশ যেসব প্রেমিক, বিডিআর যেসব প্রেমিক, তারা জীবনও দিয়েছে মুক্তিযুদ্ধের সময়। যে কথা ছিল আপনি, তো এই যে তারেক এখন ক্ষমতায় যাবে, তারেক যদি প্রধানমন্ত্রী হয়, চুম্মা কি বৈশাখ চুম্মা দিতে থাকবে না বিভিন্ন জায়গায়? চুম্মা শফিক বঙ্গোপসাগরে নিয়ে দিবে, চুম্মা শফিক কি বৈশাখ থাকবে, আন্দোলন করবে না? এর জন্য তারা প্রত্যেকটা ক্যান্টনমেন্ট দখল করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সবগুলোই তো ক্যান্টনমেন্ট, সবগুলো আগেই দখল করছে তারা জানে। আর এইবার যে দেখো যে তারা সূর্য থামিয়ে দেবে, তারেকের প্রধানমন্ত্রীতে যাওয়া তো আটকানো তো কোনো বিষয়ই না, তারা সূর্য থামাইতে পারে, বুঝতে পারতেছেন না? সূর্য থামাই দিবে। যে আল্লাহ তাদেরকে বলছে না তারা এবার ক্ষমতা যাবে, তারা যদি ক্ষমতা না যায় তাহলে মানুষকে এত ব্যস্ত টিকিট দিবে কি করে? রাষ্ট্রপতিকে নিয়ে কিছু বলেন। আচ্ছা, কে? চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পু, এই বেটাকে প্রধানমন্ত্রী এই রাষ্ট্রপতি করাটাই ভুল হয়েছিল। আমি আরেক শাহাবুদ্দিনের প্রসঙ্গে যেতে চাই। আমরা যদি স্মৃতি কারো মনে থাকে, আপনি জানি না কিনা, সেই আমাদের চার্লি চ্যাপলিন এইখানে মুচ্ছিল শাহাবুদ্দিন, বিচারপতি শাহাবুদ্দিন। তাকে যখন এরশাদ বিধান, সে তখন প্রধান বিচারপতি, তখন নিয়ম ছিল তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের যিনি হবেন প্রধান, তাকে ওই আইন অনুযায়ী প্রধান বিচারপতি হইতে হবে। শাহাবুদ্দিন কোন বিধান নাই, তখন মওদুদ ভাইস প্রেসিডেন্ট, এরশাদ ক্ষমতা ছাড়তে হইলে একজন নতুন উপরাষ্ট্রপতি লাগে। মওদুদ রিজাইন করলো, আর শাহাবুদ্দিনকে এনে উপরাষ্ট্রপতি কইরা ক্ষমতা দেওয়া হলো। শাহাবুদ্দিনের অধীনে নির্বাচন আমাদের নেত্রী, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া এমন আপসীন হইলে আপোষ হইয়ে নিয়ে প্রধানমন্ত্রী হইলেন। উনি আইসা আবার 96 আইসা তত্ত্বাবধায়ক মানি না, পাগলও বুঝে না। উনি বুঝবেন কেন? উনি তো পাগলের চেয়ে বড়টা, পাগল বুঝে না। এখন তাহলে তো উনিও বুঝার কথা না, উনি পাগলের চেয়ে বড়টা, তো উনি বুঝেন না। আবার তারপর তত্ত্বাবধায়ক হইলো, আওয়ামী লীগ আনলো, তত্ত্বাবধায়ক নির্বাচন হইলো, আওয়ামী লীগ ক্ষমতায় গেল।
এখন আওয়ামী লীগের সবসময় ষড়যন্ত্রকারী তাকে আওয়ামী লীগের তো ষড়যন্ত্রের অভাব নাই। আব্দুল সামাদ শোনা গেল, আব্দুল সামাদ আজাদ পরে তৎকালীন বঙ্গবন্ধু সরকারের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, শেখ হাসিনা সরকারের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, তাকে রাষ্ট্রপতি করা হতে পারে। তার বিরুদ্ধে আওয়ামী লীগের একটা গ্রুপ যারা পরে সংস্কারবাদী হয়েছিল, তারা শেখ হাসিনার প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছেন, সুতরাং অভিজ্ঞতা তখন বলা হলো আপনাকে যদি সংসদীয় গণতন্ত্র এবং নিরপেক্ষ বুঝাইতে হয় তাইলে এমন একজন ব্যক্তিকে নিরপেক্ষ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি করতে হবে যে একেবারে কোনো দল নিরপেক্ষ। সেই চার্লি চ্যাপলিনকে আনিয়ে আসা হলো, শাহাবুদ্দিনকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি করে। শেখ হাসিনা তো বাহাবা কুড়াইলেন, কিন্তু সেই শাহাবুদ্দিন 2001 আইসা সেই চার্লি 91 তো দিলই। এমন একটা ইঞ্জিনিয়ারিং নির্বাচন সারা দেশের মানুষ জানে আওয়ামী লীগ ক্ষমতায় দেখা করে যাইতে পারে নাই, এমন এক ক্যারিসমাতি করলো। আর্মি সব মিলাই যাওয়া, আর্মি সবসময় কিন্তু বিএনপির পক্ষে আছে, এটা কোন আর্মি আছে ভাবি এত সুন্দর যে আর্মি ওনাকে বলতে পারে না, ম্যাডামকে এখনো কিন্তু বলতেছে না। চার্লি করলো কি, লতিফুর রহমান প্রধান বিচারপতিকে নিয়ে আসে 2001 চার্লি আওয়ামী লীগকে এমন ডুবাইলো 67 সিট পাইল আওয়ামী লীগ, এমন ডুবানি। এই শাহাবুদ্দিন আর চার্লি চ্যাপলিন। আর পর শেখ হাসিনা আরেকবার এই যে আওয়ামী লীগ পতন হলো, সেই কেন আরেকজন শাহাবুদ্দিন ওর পর চার্লি চ্যাপলিনের মতো রঙিন ফুটফুটে শার্ট পরতেন। উনি কোন সময় ছাত্রলীগ করেছিলেন সেইটাও বলেছেন, ওনাকে করা হলো। অনেক ছিল আওয়ামী লীগের, কিন্তু কেন জানি ওটাকে করা হলো, দলের কাউকে করা হলো না। উনি দুদক থাকতে উনি সততা দেখিয়েছেন, অনেক কিছু। আচ্ছা, সমস্যা হচ্ছে আমাদের কিছু প্রজন্ম আছে যারা ওদের জন্য পাগল, কারণ ক্যারেক্টারটা ওই রকম, মুশকিলটা ওই রকম, দেশটা রাজাকারের কবলে চলে গেছে, আমরা তুলে দিয়েছি। তার খেলাটা আমরা যদি এইভাবে বলি যে রাজাকারের নীল তিমি গিলে ফেলেছে বাংলাদেশকে, ভুল হবে না তো? না না, বাংলাদেশটা পুরাটাই রাজাকারে খেয়ে ফেলছে। এটা তো পূর্ব পাকিস্তানের মতো এখন আসে আর যে, আমি তো কয়েকবার বলছি। সুতরাং এইগুলা নিয়ে জরিফ বা রাষ্ট্রপতি এই যে এখন উনি অপমানিত বোধ করতেছেন, গন্ডার, উনার গন্ডার। যেমন খালেদা জিয়া কত বছর আগে উনার আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় উনি কয় মাস জেলে ছিলেন, তারপর দেশে ছিলেন, ইচ্ছা মতো চিকিৎসা করা যায়, শুধু বিদেশ যাইতে পারে না জেল কোডের কারণে। এই তো এখন তো নিজেই যাচ্ছে, উনি ভেন্টিলেশন থেকে বলেন দেশেই চিকিৎসা নিবেন। কারণ কোনো কারণে যদি উনি বিদেশ গেলে তারে কাইসা হয়ে যায়, ধরে না উনি বিদেশ দেখলাম জুবাইদা রহমান ওনারে কাঁধে তুলে তুলে সেবা যত্ন করতেছে। আমরা তো ছবি দেখছেন? ছবি তো আমি পাইনি, আমি এগুলো দেখি না অবশ্য। এআইটা করছে। ইনি আজকে এক ডাক্তার সাহেব কি বললেন, উনাকে ইলেকট্রিক ভেন্টিলেশন দেওয়া হচ্ছে, উনি ভেন্টিলেশনে আছেন। আমি যে কথা বলতে চাই, গন্ডারের চামড়া, যে গন্ডারকে আজকে কুতু দিলে এক সপ্তাহ পর টের পায়, কত মাস আগে, কত বছর আগে উনাকে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়, সেই সময়ের অসুস্থতা উনি এখন অনুভব করতেছেন 16 মাস পরে, গন্ডারের মতো, যেটা উনি ফিল করতেছেন। আওয়ামী লীগ নাকি ওনাকে অত্যাচার করে মেরে ফেলেছে। উনার শ্বাসকষ্ট শুরু হয়েছিল 23 তারিখে ভর্তি করা হয়েছে না, ওনার শ্বাসকষ্ট সেই দিনই শুরু হয়েছে 17 তারিখে সেনাবাহিনী নিবাসে নিয়ে গেছে, ওইখানে নিয়ে যাওয়া হয়েছে অনুষ্ঠানে। একই অবস্থা শাহাবুদ্দিন হচ্ছে গন্ডারের চামড়া। উনি মনে করতেছেন এতদিন পরে, উনি নাকি রয়টারের সাথে বলেছে, উনি খুব অপমান বোধ করতেছে। তাও হোয়াটসঅ্যাপ, উনার প্রেস নাই, সচিব নাই, কিচ্ছু নেই, উনি হোয়াটসঅ্যাপ ইন্টারভিউ দিয়েছেন। উনি নাকি নির্বাচনে তুই পদত্যাগ করবে আগে তোমার লাত্তি দিয়ে বের করে দিবে, তোমার তো রাখবে না, ওরা লাত্তি দিয়ে আরেকজন রাষ্ট্রপতি করবে। এটা শেখ হাসিনা সরকার না, চার্লি চ্যাপলিন নিরপেক্ষ বললেন না, এটা আওয়ামী লীগ না, এটা বিএনপি আসলো ক্ষমতায়, বা জামাত যে আসল, এইটা বিএনপি জামাত, এটা আওয়ামী লীগ না। বিএনপি জামাত শত্রু রাখে না, ওরা শত্রু শত্রু সামান্যতম তালিবর্ষ যুক্ত থাকে, সামান্যতম বিরক্ত তাদের রাখেন। দেখেন না এই কিভাবে খুঁজে খুঁজে আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা করতেছে।
বলতেছে তো সাপের বিষ রাখা যাবে না। না, আর আমরা এতই মানবতাবাদী উনার জন্য এবং আমরা এদেরকে রাইখা দেই খুশি লঙ্গির নিচে অনেক কিছুই থাকে, তো সেটা দেখার জন্য আমরা রাখি, শাড়ির নিচে রাখি। আমরা এত দরদি, ওরা রাখবে না। ওরা দলের লোকে আপনার আমার মতো শাহাবুদ্দিন চার্লি চাপলিকে আইনে যে রাষ্ট্রপতি কইরা 2001-এ হাঁটছিলেন, আর এইবার চুপ্পুকে আইনে যা করলেন, এইটা ওরা রাখবে না। তাহলে কি শেখ হাসিনার যে সিদ্ধান্ত এই জায়গায় ভুল ছিল? এই যে ওয়াকারুজ্জামান নৌপ্রধান দেখুন পাকিস্তানের সেনার সাথে নৌবাহিনীর প্রধানের সাথে মিটিং করে, তার মানে তিন বাহিনীর 3 প্রধান এবং এই রাষ্ট্রপতি যারা উনি তো একা সিদ্ধান্ত নেন নাই, ওনাকে দিয়ে যারা সিদ্ধান্তটা নিয়েছে ভুল করেছে তারা। ওনাকে বিভ্রান্ত অনেকবার করা হয়েছে, কোটা আন্দোলন নিয়ে করা হয়েছে। 18-তে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা এটা জড়িত ছিল। উনি দেশ চালাতে গিয়ে শাসক হিসাবে অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে অনেকের দ্বারা পরামর্শিত হতে হয়, একা সম্ভব না। উনি দেশটাকে একটি উন্নয়নশীল দেশ করতে চেয়েছিলেন, দলের দায়িত্ব অনেককেই দিয়েছিলেন, আমরা সবাই বেইমানি করেছি। উনি বলেছেন চুরি করা যাবে না, আমরা দ্বিগুণ পরিমাণে চুরি করেছি। উনি বলেছেন দলের তৃণমূল নেতা কর্মীদের মূল্যায়ন করতে হবে, আমরা তাদেরকে বাদ দিয়ে জামাতিদের নেতৃত্বে নিয়ে এসেছি, ওই আওয়ামী লীগ করা তাকে নিয়ে এসেছি। আমরা মুখে বলেছি ওনার সামনে জিয়াপা, বাহিরে এসে বলছি আমি কথা শুনবো না। কানে দিয়েছে তুলু, পিঠে দিয়েছি কুলু। আমার কাছে 500 টাকাই সবচেয়ে বড়। দলের পদ বিক্রি করেছি আমরা টাকার বিনিময়ে। এমপিত্ব বজায় রাখার জন্য আমি মাথায় টুপি দিয়েছি, রাত্রে মদ খাচ্ছি কিন্তু মাথায় টুপি দিয়েছি এমপিত্ব রক্ষার জন্য। আমি জলসা করেছি, দুয়ার মাহফিল করেছি। আমি কিন্তু সাংস্কৃতিক বিপ্লবটা করি নাই, আমি কালচারাল বিপ্লবটা করি নাই, আমি বাউল উৎসব করি নাই, আমি যাত্রাগান করি নাই, হাতে তসবি নিয়ে ঘুরেছি, বাড়িতে মিলাদ পড়িয়েছি। যাত্রাপালা কিন্তু একটি বিশাল সংস্কৃতি ছিল আমাদের। আগে নাটক হইতো, থিয়েটার পাড়ায় নাটক নাই, আগে পথ নাটক ছিল, সবই কিন্তু শেষ করছে বিএনপির আমলে, ধ্বংস করে দিচ্ছে। কিন্তু সেইটা তো প্রভাব পড়েছে আমাদের উপরে, আমাদের সবাই। শুধু আবার রাজনৈতিক দলকে দোষা যাবে না, লুটপাটে অংশ নিয়েছে সবাই, সংস্কৃতি কর্মী থেকে শুরু করে একজন সংস্কৃতি যখন এমপি হতে চায় সেইখানে তার স্খলন, লাইন পড়ে যেত এমপি হওয়ার জন্য, মহিলা এমপি হওয়ার জন্য। গোলাম কুদ্দুস সাংস্কৃতিক আন্দোলনের নেতা ছিলেন, উনি এমপি হতে চেয়েছেন আওয়ামী লীগে, নাম ধরে বলছি আমি। সাংবাদিকরা লাইন ধরে তুষাবোধ করা শুরু দিয়েছিল, রিয়েল সাংবাদিকতা বলতে ভুলে গিয়েছিল, কারণ টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল। বই বিক্রেতারা বঙ্গবন্ধুর নামে বই বিক্রি হলেই টাকা কামানো যায়, সবাই কপি শুরু করে দিছিল। সুতরাং এইগুলা নতুন 15 বছর একটা জিনিস মনে রাখবেন, উনি গ্রাম পর্যন্ত গিয়ে দেখতে পারবেন না। উনি সব জায়গায় একজন মানুষ, তাকে দেশও চালাইতে হয়, বয়স হয়েছে। তা আমাকে যে দায়িত্ব উনি দিয়ে আমি সে দায়িত্ব পালন করি না। আমি বলছি করবো, কিন্তু আমি করি না, করেছি উল্টাটা। আমি বলেছি আওয়ামী লীগকে নিয়েছি আমি জামাতকে, আমরা নিয়েছি, সরকারি চাকরি নিয়েছি, সেনাবাহিনীতে লোক ঢুকিয়েছি। আমি আপাকে বলেছি, আমি সেনাবাহিনী, আমার দায়িত্বে সেনাবাহিনী। আমি বলেছি আমি মুক্তিযুদ্ধের প্রজন্ম নিচ্ছি, কিন্তু আমি নেই নাই। আমি আজ গোলাম আজমের ছেলেকে নিয়েছি, আমি অমুককে নিয়েছি, আমি সমুককে নিয়েছি, বলেছি আমি করবো, কিন্তু করি নাই আমি। এই যে আইজিপি, তার কি যোগ্যতা আছে? তার বাবা আওয়ামী লীগ করতেন বলে তাকে র্যাবের প্রধান, আইজিপির প্রদান করা হয়েছিল। সে কি সাক্ষী দিল? তার ভাইয়ের কারণে, তার বাবা আওয়ামী লীগ করতেন বলে আইজিপির কারণে তার ভাইকে নমিনেশন দেওয়া হয়েছিল নৌকা থেকে, সঞ্জিদার ওয়াইফকে বাদ দিয়ে। সে ফেল করেছে, সঞ্জিদারও। কিন্তু দিনাই সাল্লার মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করে নাই, ভোট দিয়েছিল সঞ্জিদার বউকে স্বতন্ত্র। সুতরাং এইগুলা অনেককে উনি নিয়েছেন, অনেকে দুর্নীতি করেছে, কিন্তু সেই যুগে উনি কি বলে দিয়েছেন এসপি কে নিয়ে আসতে হবে জনসভায় বিশেষ অতিথি করে? আমি মন্ত্রী হয়ে করেছি, আমি এমপি হয়ে সেটা করেছি, কারণ উনি খুশি রাখতে হবে।
এই জিনিস আমাদের আলোচনা আনতে হবে, আমাদের সমালোচনা করতে হবে। বিভিন্ন অনুষ্ঠানে আমি সচিবদেরকেও ভিআইপি হিসেবে দেখেছি। আমি সেটা তো বললাম, এটা তো ভুল ছিল। তার কাজ হচ্ছে আমলা, সে রাজনীতিতে আসবে না। মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে, মুক্তিযুদ্ধকে অপমানিত হচ্ছে। শেখ হাসিনার বিষয়টা অন্য বিষয়, উনি বঙ্গবন্ধুর কন্যা, তারপর অপমান করা হচ্ছে, ফাঁসির তো অর্ডার হয়ে গিয়েছে। তবু আমি আপনাদেরকে বলবো, বঙ্গবন্ধুকে যাকে ভালোবাসেন, যারা মুক্তিযুদ্ধকে অন্তর একটু হলে লালন করেন, যারা এই দেশটিকে মুক্তিযোদ্ধাকে অপমান করার চেষ্টা করছে, ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারা দয়া করে এই বইটি সংগ্রহ যদি করেন, আপনারা পাবেন এবং অনেক কিছু জানতে পারবেন। এক বইয়ের মধ্যে অনেক কিছু জানতে পারবেন। বললাম তো, বঙ্গবন্ধুকে অনেকে পছন্দ করে। আপনি কালকে থেকেই প্রস্তুতি নেন এই বইয়ের প্রত্যেকটা লেখকের যে চম্বুক অংশটা, সেই অংশগুলো যাদের শোনাবো। হ্যাঁ, ওই চম্বুক অংশের পৃষ্ঠাটার ছবিটাও আমাকে পাঠিয়ে দিবেন এবং আমি এটা উপস্থাপন করে দিব। কালকে এবং পরশু থেকে অন্তত শুরু করবো আর কি। তার একটা কথা বলেছে, আমরা ডিসেম্বর মাস যখন ছুটি, আমার মনে হয় আমাদের একদিন করে হলো, একদিন অন্তপক্ষে মুক্তিযুদ্ধ নিয়ে, পুরোটা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একটু কথা বলা প্রয়োজন আছে। কারণ আমার কিছু জানা আছে, কিছু আমি দেখেছি। কারণ এই প্রজন্ম, এই মানুষকে জানা, অনেকে অনেক বলবে, অনেক কথা বলবে, আমি জানি। কিন্তু প্লিজ, আমাদের মনে হয় এই যে কথা বলা দরকার। একটা জিনিস মনে রাখবেন, যে জাতি তার বীরদের সম্মান করে না, তারা কোনদিন সম্মানিত হতে পারবে না। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। বাংলাদেশ না হলে আপনারা কেউ আজকে সেইভাবে কথা বলতে পারতেন না। আজকে তারেকও প্রধানমন্ত্রী স্বপ্ন দেখতে পারতো না, আজকে শফিকও স্বপ্ন দেখতে পারতো না। আপনার বাংলাদেশ হয়েছে বলে আজকে বঙ্গবন্ধুর কারণে। সুতরাং কৃতজ্ঞ জাতিকে, কৃতজ্ঞ যদি না থাকেন, অকৃতজ্ঞ হলে এটা হচ্ছে মহাপাপ। আল্লাহ নিজেও গ্রহণ করবেন না। সুতরাং যতই ইসলামের কথা বলেন ভাই, সত্য কথাটা বলেন, সত্য কথা। এবং জিয়াউর রহমান যে জীবনে কোনোদিন স্বাধীনতা ঘোষক ছিল, জীবনে নিজের করে নেয়। জিয়াউর রহমানের একটা লেখা ছিল, আমি খুঁজতেছি পাই কিনা অনলাইনে, 72-এ বিচিত্রায় প্রকাশিত হয়েছিল। এটা ছিল, উনি ইন্টারভিউ বইয়ে লেখাকার ছাপা হয়েছিল, একটি জাতির অভ্যুদয়, জিয়াউর রহমানের। এবং সেইখানে বলেছে একটি জায়গায়, 7ই মার্চের ভাষণ আমাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে দিল স্বাধীনতা। জিয়াউর রহমান নিজের এবং জিয়াউর রহমান নিজেকে কোনোদিন স্বাধীনতার ঘোষক দাবি করেনি। এখন যারা ওনার ছেলে মেয়ে সবাই মিলা, ছেলে মেয়ে তো নাই, ছেলে বউ দল সবাই মিলা